কিভাবে আপনি এতদিন ধরে 40 বছর এই বেলভিউ নার্সিংহোমের সঙ্গে জড়িত ছিলেন, কিভাবে আপনি কিভাবে কাজ করেছেন? প্রফেশনটাকে যেমন বলা হয় নার্সিং স্টাফ, কিন্তু সোজা কথায় সরলভাবে সবাই বলে সিস্টার। ফার্স্ট হচ্ছে একটা লাইফস্টাইল। 78-এ জয়েন করেছি। 78-এ প্রথম আসলো উত্তম কুমার, যাকে সবাই চেনেন। ভবিষ্যতে কি হতে চায় এবং কেন হতে চায় সেটা তার কাছ থেকে শুনবো। আমি এই প্রফেশনটা বেছে নেওয়ার একটাই কারণ যে অ্যাজ আ মানুষ হিসাবে আরেকজন মানুষের পাশে যদি না দাঁড়াই তো ভালো মানুষ হয়ে ওঠা যায় না। তারা অসুস্থ হয়ে ওখানে ভর্তি হচ্ছে, তো সেখানে তারা প্রথম যাকে পায় সেটা হচ্ছে নার্স। নিজেকে টাইম দিই না বা নিজের শরীরের প্রতি খেয়ালই রাখি না, কারণ আমরা সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, সবাইকে নিয়ে আমাদের পরিবেশ, আশেপাশে আমরা যা দেখি সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। তো সবাইকে যদি আমরা ভালো রাখতে পারি আমরা প্রাথমিক দিক থেকে খুব ভালো থাকবো। যদি রাখো স্বাস্থ্য, যদি থাকো আস্ত, ভালো রাখো স্বাস্থ্য, এই কথা বলতেই তিনি ভালোবাসত। দাঁত মাঝে প্রতিদিন 2 বেলা নিত্য, এটা রোজ করা চাই বাবু থেকে ভৃত্য। ভালো জলে স্নান করো, দেহ হবে ঠান্ডা, ফল খাও, দুধ খাও, সাথে থাক আন্ডা। মানসিক চাপ কমে, ধ্যানে দাও দৃষ্টি, এটা হলো ভারতের পুরাতন কৃষ্টি। ঘুম দাও নাক ডেকে, যদি হয় শব্দ, মুঠোফোনে পাশে থাকা ঠিক হবে জব্দ। নমস্কার, আজ 7ই এপ্রিল। আজ 7ই এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। এই বিশ্ব স্বাস্থ্য দিবসে আমরা পেয়েছি বেলভিউ নার্সিংহোমের একজন সিস্টার, তিনি আমাদের সঙ্গেই আছেন, সবিতা দাশগুপ্ত। তার কাছে জিজ্ঞাসা করব তিনি যে এত বড়টা নার্সিংহোমের সঙ্গে জড়িত ছিলেন সেই সময় তিনি কিভাবে স্বাস্থ্য সচেতনতার কাজ করেছেন। দিদি নমস্কার। প্রশ্নটা শুনেছেন, এবার একটু বলুন আপনার সেই কাহিনী, কিভাবে আপনি এতদিন ধরে 40 বছর এই বেলভিউ নার্সিংহোমের সঙ্গে জড়িত ছিলেন, কিভাবে আপনি কিভাবে কাজ করেছেন সেখানে। নমস্কার, আমি নার্সিং ট্রেনিং পাশ করার পরে বেলভিউ নার্সিংহোমে যুক্ত হই। এখন সেটা হসপিটাল, কিন্তু আমি যখন জয়েন করি 1978 সালে, আর আমি রিটায়ার করি 2018 সালে। সেই সময় ছিল ছোট পরিসরে একটা নার্সিংহোম। অন্য রকমের ক্যাটাগরির লোকেরাই সেখানে শুধু যেত, যাদেরকে আমরা একটা সকলের বোধগম্য হওয়ার জন্য বলি ভিআইপি লেভেলের লোকেরা, তারাই শুধু যেত। কাজেই সমাজের উচ্চবিত্তরা এবং ভিআইপি লেভেলের লোকেরাই শুধু সেখানে যেত। সেইখানে আমি 40 বছর চাকরি করেছি। প্রথমে তো একটি ছোটো সিস্টার, একদম জুনিয়র সিস্টার হিসাবেই কাজ করেছি। সেখানে আমি যাদের সিনিয়র সিস্টার, আমার সিস্টার ইনচার্জ, তাদের কাছ থেকে যা শিখেছি সেটাই হচ্ছে আমার 40 বছর চাকরি করার রসদ। তারা যেভাবে শিখিয়েছেন, আমাদের প্রফেশনটাকে যেমন বলা হয় নার্সিং স্টাফ, কিন্তু সোজা কথায় সরলভাবে সবাই বলে সিস্টার। এটা একটা বিশাল কথা, সিস্টার। আমি নিজে সিস্টার, আমার যে সিনিয়র সেও সিস্টার, তাহলে আমি হচ্ছি জুনিয়র সিস্টার, আমার ওপরে যিনি তিনি সিনিয়র সিস্টার। আমরা সিনিয়রদের কাছ থেকে সেরকমভাবেই শিখেছি একজন বড় সিস্টার তার ছোট্ট সিস্টারকে কীভাবে শেখাবেন। ভালোবেসে, আদর করে, বকুনি দিয়ে, পানিশমেন্টও পেয়েছি আমরা। ঠিকমতো ডিউটি করতে না পারলে সেটা কোনো কিল, চল, লাথি, ঘুষি এই জাতীয় পানিশমেন্ট নয়। আমাদের ডিপার্টমেন্টের যেরকম পানিশমেন্ট হওয়ার সেরকম আমরা পানিশমেন্ট পেতাম। তার মানে হচ্ছে যে এগুলো হচ্ছে বোঝানোর জন্য তোমার এফিসিয়েন্সি তাতে বাড়বে। যেমন নাইট ডিউটি করতে হতো আমাদের, নাইট ডিউটিতে 12 ঘন্টার নাইট, রাত্রি 8টা থেকে সকাল 8টা। যেহেতু আমার ইউনিটটা ছিল এক কথায় বললে ICCU, ইন্টেন্সিভ কার্ডিয়াক কেয়ার ইউনিট। আমরা যখন প্রথম ঢুকি আমাদের বেলভিউ ICCU ছিল ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ওয়ান ICCU প্রাইভেট সেক্টরে। তখন শুধু পিজি হসপিটালেই ছিল ICCU ইউনিট, এবং আমাদের ইউনিট হচ্ছে দেখার মতো ICCU, একেবারেই বিদেশি কায়দায়
হচ্ছে আমাদের আইসিসিউ ছিল। আচ্ছা দিদি, কথা হচ্ছে যে এটা তো আপনি বেলভিউ নার্সিংহোমের ঘটনাটা বলছেন। এখন আপনি ওইখানে কাজ করতে গিয়ে দেখে বিভিন্ন রুগীকে দেখেছেন যাদের সামান্য রোগ থেকে একটা বড় রোগের তাদের সৃষ্টি হয়েছে, সেটা স্বাস্থ্য সচেতনতার ফলেও হতে পারে। আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস, তা আপনার সেই সময় দাঁড়িয়ে কোন কোন রোগগুলোকে দেখেছেন যেগুলো যদি সচেতন থাকতো স্বাস্থ্য নিয়ে, তাহলে সেই রোগটা তার কিন্তু আসতো না? এটা আপনার কোন কোন রোগগুলোকে দেখেছেন আপনি? আমি আগেই বললাম, আমি কাজ করেছি আইসিসিইউ মানে ইন্টেনসিভ কার্ডিয়াক কেয়ার ইউনিট, হার্ট ইউনিট যাকে এক কথায় বললে খুব তাড়াতাড়ি সুবিধা হয়। তাহলে আমাদের ওখানে তখন যা পেশেন্ট আসতো তাদের শুধু হার্টের সমস্যা নিয়েই, কেউ একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক নিয়ে আসলো, কেউ সামান্য হতে পারছে বুকে ব্যথা করলো সেই অবস্থায় আসলো প্রিলিমিনারি স্টেজে। তখন হচ্ছে তাদের সত্যি সত্যি যদি ঠিক করে আমরা স্বাস্থ্য সচেতনতার অ্যাডভাইস যেগুলো থাকে সেগুলো দিয়ে দেওয়া হয়, তাহলে তাদের ম্যাসিভ যে হার্ট অ্যাটাক হয় সেটার থেকে প্রিভেন্ট করতে পারে। ফার্স্ট হচ্ছে একটা লাইফস্টাইল। আমি আগেই বলেছি যে আমরা যেই সময় এসেছি এবং বেলভিউ এখনও পর্যন্ত তাই, একটা লেভেলের লোকেরা সেখানে যেতে পারে। সেই জন্যে তাদের লাইফস্টাইলটাও ছিল অন্যরকম, যেহেতু তাদের অনেক বেশি টাকা পয়সা, আরাম আয়েসের ইয়েই তাদের বেশি, কাজেই সেই জিনিসটা যে শরীরের জন্য ঠিক নয়। এখন এই সময় এসে আমরা এই সেঞ্চুরিতে বুঝতে পারি জিমে যেতে হয় ছেলেপেলেদের, বা রোজকার যোগ ব্যায়াম করতে হয়। এখন এই সচেতনতা এসেছে, কিন্তু 70s বা 80s আমি যখন বললাম, আবারও বলছি, আমি 78-এ আমি বেলভিউতে গেছি, এবং এই 70-80 শতকের লোক এত বেশি সচেতন ছিল না। আমাদের কাজ ছিল সেটাই, তাদেরকে সচেতনতা দেয়া, তাদেরকে সজাগ করে দেয়া, সুস্থ থাকার চাবিকাঠি কী করে থাকবে সেগুলোকে বুঝিয়ে দেয়া। যেমন নিয়মিত সময়ে আহার, পরিমিত আহার, হ্যাঁ, এবং তার সঙ্গে ছোটোখাটো এক্সারসাইজ করা, যেগুলোর জন্য শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মেইনলি হার্টের সমস্যার জন্য দুটো জিনিসকে খুব বেশি জোর দিতে হয়, একটা হচ্ছে এক্সারসাইজ আর একটা হচ্ছে ডায়েট। এই দুটোর উপরে জোর দিয়ে আমরা ভালো ফলাফলও পেয়েছি বলবো, এবং যাদের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তাদেরকেও এই সমস্ত স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা বাড়ানোর জন্য আমরা যখন ডিসচার্জের সময় তাদের বলে দিতাম, এবং বাড়ির লোকেদের রোজকার একটু একটু করে বুঝিয়ে বলার জন্য কী জাতীয় খাবার তারা খাবে, কী জাতীয় লাইফস্টাইল তারা মেনটেন করবে। কী জাতীয় খাবার খাবেন বলে যখন বললেন, থামালাম একটু আপনাকে, তাহলে কী কী ধরনের খাবার খাওয়া উচিত সেটা যদি বলেন। প্রথম বেসিক জিনিস যেটা থাকে সবসময় একটা, আমরা যেমন প্রথম বর্ণ পরিচয় পড়তে শুরু করি, লেখা শুরু করি, আগে একটা মাত্রা দিয়ে নিই। জীবনে চলার পথে মাত্রাটা হচ্ছে খুব দরকার। সমস্ত জিনিসেই একটা মাত্রা দরকার, সব বয়সে। যে ছেলেটি প্রথম স্লেটে চক দিয়ে প্রথম লিখতে শেখে, তাকে আগে মাত্রাটা দাও, তারপরে তুমি লিখবে। ঠিক জীবনে চলার জন্য এই মাত্রাটাই হচ্ছে ভীষণ দরকার। কিভাবে তুমি খাওয়া দাওয়া করবে, কী ধরনের খাবার তুমি খাবে, কোন সময় খাবে, একটা খাওয়ার পরে আরেকটা খাবারের কতক্ষণ গ্যাপ রাখবে, কতটা জল বা জল জাতীয় পানীয় তুমি নেবে, এগুলো সমস্ত হিসাবে আমাদের ওখানে, আমি আবারও বলছি, এটা খুব উচ্চবিত্তদের জন্য, সেই জন্য এর জন্য আমাদের ওখানে নিউট্রিশনিস্ট থাকতো। তারা রেগুলার ডায়েটের সঙ্গে এই জাতীয় অ্যাডভাইসগুলো দিত, কিন্তু তারা হচ্ছে সময় একবারই আসবে, পেশেন্টের সঙ্গে এগুলো বলে দিয়ে যেত। কিন্তু আমাদের কাজ হচ্ছে সেগুলোকে বারবার রুগীর বাড়ির লোকেদের সচেতন করা, রুগীকেও সচেতন করা। তার কারণ হচ্ছে শুনতো, নিশ্চয়ই শুনতো। পরবর্তী জীবনে খুব কম লোকই আবার সেকেন্ড অ্যাটাক নিয়ে আমাদের এখানে এসেছে, এরকম খুব কম। আপনারা সচেতন এমনভাবেই করা হতো। এবং আমাদের সত্যি কথা, আমরা যখন প্রথম ঢুকি আমাদের কার্ডিওলজিতে 5খানা বেড ছিল। তা এই 5টা বেডের পেশেন্টরা একদম বাড়ির লোকের মতোই আমাদেরকে মনে করতো, যেহেতু বেশি সময় আমাদের সঙ্গেই থাকতো। আর হার্ট ইউনিট বলে বাড়ির লোকেদের রেস্ট্রিকশান খুব কম ছিল, ভিজিটিং আমার 1 ঘন্টা, তাতে মিনিমাম 1জন লোক একবারে আসবে, কাজে 1 ঘন্টার মধ্যে 1জন কি 2জন লোকই আসতে পারতো। তার পেশেন্টরা বেশি সময়ই থাকতো আমাদের সঙ্গে। ওরা আমাদেরকে সিস্টার বলতো, সত্যি সিস্টারের মতোই পেশেন্টদের সঙ্গে আমাদের রিলেশনশিপ ছিল। যেহেতু আপনাদের নার্সিংহোমে বড় বড় মানুষও আসতেন, তা আপনি তো অনেক কাছাকাছি কাছ থেকে তাদের দেখেছেন, এরকম কয়েকজন মানুষের কথা একটু শুনি না। সবাই যেটা জানবে সেটা হচ্ছে মেডিকেল প্রফেশনের লোক যাদেরকে এই যে সবে
কালকে খবরে বেরোলো ডক্টর মণি ছেত্রী 106 বছর বয়সে নিলেন। এই ডক্টর মণি ছেত্রীকে আমরা দেখেছি খুব কাছ থেকে। আমি কালকে তাই দিদিকেও বলছিলাম যে এই যে ছোট্ট অত বড় একজন ডাক্তার ঢুকতেনই দরজা দিয়ে, উনি তো আমাদের এখানে ভিজিটিং কার্ডিওলজিস্ট হিসাবে আসতেন, তাদেরকে রেফার করা হতো, উনি আসতেন। এত অমায়িক দরজা দিয়ে ঢোকার সময়, যেহেতু আইসিসিউ, দরজা দিয়ে ঢোকার সময় খুলে পারমিশন নিয়ে আমি আসছি সিস্টার, নমস্কার করে ভালো আছেন, সবাই ভালো আছেন সিস্টার, ইন্ডিভিজুয়ালি সকলকে, যে একজন ধরে সোজা নমস্কার তা না, আপনি ভালো আছেন সিস্টার, আপনি ভালো আছেন, ডাক্তারদেরকে, এরকম ছিল। এবং উনি পেশেন্টদের দেখতেন, তারপরে হচ্ছে পেশেন্টদের নিয়ে আলোচনা, এবং তারপরে আমাদের যে মনিটর থাকতো পেশেন্টকে দেখার জন্য, সেইখানে বসে কত রকমের কথা আমাদেরকে বলে দিতেন, যেগুলো সত্যি সত্যি আমাদের কাছে অ্যাসেট হয়ে রয়েছে। এখনও আমি রিটায়ার করে গেছি, কিন্তু কেউ আমার কাছে কোনো সমস্যা নিয়ে কিছু নিয়ে আসলে আমি সেইগুলো ভাঙিয়েই এখনও পর্যন্ত আমি চলতে পারছি, তাকে উপদেশ দেওয়ার জন্য। ডাক্তার বললাম মণি ছেত্রীকে এখন সবাই চেনেন। এছাড়া কলকাতার যত মেডিকেল কলেজ আছে তাদের যারা সমস্ত হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মেডিসিনের, সার্জিক্যালের, এত বড় বড় ডাক্তাররা সবাই এসে, যেহেতু ওইসব হসপিটালে তখনও কার্ডিওলজি আসেনি পিজি ছাড়া, কাজেই তাদের সব বড় বড় লোকেদের হার্ট অ্যাটাক হলে সবাই বেলভিউতেই আসতেন। এবং অভিনেতা বলি শুরু করে প্রথম চাকরির প্রথম দিয়ে শুরু করলাম। আমি 78-এ জয়েন করেছি, 78-এ প্রথম আসলো উত্তম কুমার, যাকে সবাই চেনেন। সেই সময় উত্তম কুমার হার্ট অ্যাটাক হয়েছিল ওনার। এই যে বললাম অনেকেরই হয়েছে, উত্তম কুমারের যে লাইফস্টাইল ছিল তাতে ওনার পক্ষে নিজে বুঝতেন, কিন্তু কন্ট্রোল করাটা তার জন্য পসিবল হতো না। সেই জন্যে উনি 78-এ আসলেন, সেই সময় হার্ট অ্যাটাকে উনি ভালো হয়ে চলে গেলেন। হ্যাঁ, কাজেই কত যে উনি অমায়িক ছিলেন। উত্তম কুমার ছিল উত্তম কুমার, কিন্তু উনি আমাদের সঙ্গে এত অমায়িক, এত বন্ধুত্ব ছিল, ভাবাই যায় না। এত সুন্দর করে কথা বলতেন, কিন্তু আমাদের ফিল্মের কোনো কথা নেই। অন্য সমস্ত কথা, আমাদের নিয়ে কথা, তোমাদের নিয়ে কথা, এই সমস্ত। এবং আমাদের বেলভিউর গায়েই হচ্ছে একটা পার্ক, তার নাম মিন্টো পার্ক, সবাই আজকাল জানে। সেটা বিউটিফিকেশান মিন্টো পার্কেই হতো। আমরা উত্তম কুমারকে দেখতাম সকালবেলায়। এখন যেমন খুব ইয়াং ছেলেপেলেরা, মানে বয়স্ক মানুষের হাফ প্যান্ট পরে ঘোরে, সেই সময় কিন্তু তা চল ছিল না। আমি বলছি 78-এর কথা। সেই সময় অ্যাডাল্ট লোকেরা ফুল প্যান্ট, পায়জামা, এই পর্যন্ত, হাফ প্যান্ট পরে কেউ ঘুরতো না। বিদেশে এটা চালু ছিল, কিন্তু উত্তম কুমার সকালবেলায় সাদা হাফ প্যান্ট, আর হয় ডিপ মেরুন আর নয় ডিপ ব্লু টি শার্ট পরে একখানা ছড়ি নিয়ে উনি মর্নিং ওয়াক করতেন। আমরা যখন, হ্যাঁ, এটা উনি ভর্তি হওয়ার আগে থেকেই আমরা দেখতাম। কিন্তু যখন ভর্তি হলো তখন আমরা বললাম যে আমরা এখানে আছি, আপনি কি করে বুঝবেন? বললো, আমি 7টার দিকে তাকিয়ে আমার শরীরটাকে ওপরে তুলবো, তখন তোমরা ওপর থেকে হাত নাড়বে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা সবাই আমাকে দেখছো। এত মজার মানুষ ছিলেন। তারপর ধরুন উত্তম কুমারের সঙ্গেই চলে আসবে সুচিত্রা সেন। তিনিও হার্ট অ্যাটাক করে আমাদের আইসিসিউতেই ভর্তি ছিলেন। হ্যাঁ, তাকেও দেখেছি। সুচিত্রা সেন সম্বন্ধে উনি তো কত রকম গসিপ অনেক বেরিয়েছিল, সব ওই এবিপি আনন্দ, সুমন টুমন নিয়ে, এটি অনেক, যা হোক সেসব ইয়ে, সকলেই একটা ক্রেজ। সুচিত্রা সেন একদম অন্ধকারে থাকেন, সিন্নি আসলেন, কত রকম কে দেখবে না দেখবে, রেস্ট্রিকশান, পুলিশ পাহারা পর্যন্ত ছিল উনি থাকার জন্য, পাছে যেন কেউ এসে না আসেন ওনার কাছে। সেখানে যেহেতু অত রেস্ট্রিকশানও ছিল, এবং আমরাই শুধু কয়েকজন সিস্টার শুধু ওখানে ঢুকতাম। আমি আইসিসিউতে সবিতাদি বলে পরিচিত, সেটা হচ্ছে ওয়ান ইন অল, সকলেরই সবিতাদি একদম। আমি সিস্টারটা আমার চলে গেছিলো, আমার সবিতাদি বলেই আমি ওখানে পরিচিত। একদম বেলভিউ গেট দিয়ে সিকিউরিটি গার্ড থেকে, দারোয়ান থেকে ঢুকলে সবিতাদি বললেই, সবিতাদি নমস্তে, সবিতাদি নমস্তে, এই করতে করতে আমাকে ঢুকতে হয়। কেমন, ডাক্তারদেরও সবিতাদি, ইনচার্জদেরও সবিতাদি, টেকনিশিয়ানদের সবিতাদি। সুচিত্রা সেনেরও আমি সবিতাদি, মুনমুন সেনেরও সবিতাদি। মুনমুন সেনের যখন আমাদের বেলভিউতে খুব ছোটো পরিসরে, মুনমুন সেনের দুটি মেয়ে রিয়া আর রাইমা, তারাও বেলভিউতে জন্মেছে। হ্যাঁ, তারা তখন আমাদের মেটার্নিটি ফ্লোরে সেখানে জন্মেছে। বই বললাম বেলভিউ এত ছোটো ফ্লোর, একদম এ বাড়ি ও বাড়ির মতো। আমরা যেমন আমাদের বাড়ি একতলা থেকে দোতলায় উঠছি, সেরকম আমরা 7তলা থেকে 3তলায় নেমে আসলাম। সেখানে মুনমুন সেনের 2 মেয়ে ওখানেই হলো। এছাড়া ধরুন ফিল্ম, কিশোর কুমার হার্ট অ্যাটাক করে আমাদের ওখানে ভর্তি হলো। যেমন সত্যজিৎ রায়, মানে
সেলিব্রিটি বলতে যা বোঝাবে ফিল্ম লাইনের সবাই, হ্যাঁ। আর কি আর নতুনদের মধ্যে কাকে আপনি দেখেছেন? নতুনদের মধ্যে এখনকার ফিল্ম লাইনের, হ্যাঁ, মানে যারা আপনার তাপস পাল বা এই ধরনের। তাপস পাল ভর্তি ছিলেন আমাদের এখানে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাপস পাল ভর্তি ছিলেন ওখানে। তাপস পালের তার প্রায় সবাই, ওনার বাবা, ওনার মা এখানে মারাও গেছে ওনার এখানে। তাপস পাল আমার কেমন, তাপস পাল অনেক দিন ভর্তি ছিলেন আমাদের, হার্টের সমস্যা নিয়ে ভর্তি হলেন। তারপরে আলটিমেটলি যেটা উনি মরলেন, ওনার নিউরোলজিক্যাল প্রবলেম ছিল, সেই নিউরোলজিক্যাল প্রবলেমের জন্যেও উনি এখানে ছিলেন। তারপরে ধরুন আপনারা ক্রিকেটার বলতে যখন সেই হিসেবে এখানে আসেনি, কিন্তু আমাদের নিচে ফ্লোরে ইমরান ভর্তি হয়েছিল, ইমরান খান ভর্তি হয়েছিল। আচ্ছা, তারপরে হচ্ছে ধরুন যে আধ্যাত্মিক লোকের অশোক্তানন্দ মহারাজ ছিলেন, যিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের হেড ছিলেন। অশোক্তানন্দের হার্ট অ্যাটাক হয়েছিল, উনি আমাদের ওখানে ভর্তি ছিলেন। উনি প্রথমবার ভালো হয়ে বাড়ি চলে গেলেন, অনেক বছর পরে লাস্ট টাইমে ভর্তি হলেন, আমাদের হাতেই মৃত্যু হলো। কিন্তু ওনার একটাই ইয়ে ছিল যে তোমাকে একটাই কাজ করতে হবে, আমি তো বুঝতেই পারছি আমি চলেই যাব, আমি যখন যাব তুমি আমাকে, যখন আমাকে নেবে তুমি আমাকে সঙ্গ দিয়ে তুমি কাঁধ দেবে, কেমন? ঠিক আছে। কাজে ওনার ট্রলিটা নিয়ে যখন মিশনের গাড়ি আসলো, সে পেপারে সেই ছবি বেরিয়েছিল আর কি, সেই জন্য আমি যেহেতু কথা দিয়েছিল, হাতটা ধরে আমাকে বলেছিল এইটা তুমি করবে। আমি ওনাকে ওই ট্রলি থেকে নিয়ে, সাধারণত আমাদের যেতে হয় না, তবু আমি ট্রলি নিয়ে একদম মর্চারি পর্যন্ত গিয়ে আন্ডার বেসমেন্টে চলে যেতে হয় আমাদের, নিয়ে ওখান থেকে ওদের গাড়িতে করে আমি তুলে দিলাম, যেহেতু উনি এই কথা আমাকে বলে দিয়ে গেছিলেন। এই সময় প্রচুর লোকের অনেক স্নেহ, অনেক ভালোবাসা, অনেক সম্মান আমি পেয়েছি। তা এবার একটা শেষ প্রশ্ন আপনাকে করছি, আপনি সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন থাকার জন্য কি উপদেশ দেবেন? কিভাবে মানুষ ভালো থাকবে, কিভাবে তাদের স্বাস্থ্য সচেতন হবে? এটাই সকলের জন্য, পেশেন্টদের জন্য, যারা পেশেন্ট নয় সকলের জন্যই কিন্তু একটাই কথা, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। এবং তার মধ্যে পড়ে ফুড হ্যাবিট, তার মধ্যে পড়ে এক্সারসাইজ মানে সকলকে জিমে গিয়ে হাত পা নেড়ে বিশাল করে তা নয়, প্রতিদিনকার লাইফে। তার মানে হচ্ছে আমাদের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ, ইন্দ্রিয় সমেত, 5টা ইন্দ্রিয় আর শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ, তাদের যতগুলো গ্রন্থি মানে জয়েন্ট থাকে, সবগুলোকেই প্রতিদিনই নড়াচড়া করতে হয়। পড়াশোনা যেমন আজকে আমি পড়ে নিলাম, এটা মুখস্থ হয়ে গেল, 1 সপ্তাহ পরে দেখলাম সব ভুলে গেছি, কিছুই মনে নেই। ঠিক ব্যায়ামগুলো তাই, আমি আজকে সবগুলো খুব ভালো করে করলাম, আর 3 দিন করলাম না, ওই দিন তো খুব ভালো করে করেছিলাম, আর দরকার নেই, তা করলে হয় না। যেমন রোজ স্নান করতে হয়, আপনি যে প্রথম ছড়াটা বললেন, রোজকার নিয়মে যখন স্নান করতে হয়, ঘুমোতে হয়, খেতে হয়, ঠিক সেই রকমই খাবার, পরিমিত খাবার এবং নিউট্রিশাস ডায়েট যাকে বলে, সেরকম খাবার খেতে হয়। অনেক ভাত খেয়ে ফেললাম এবং আজকে আমি খুব ভালো খেয়ে ফেললাম, তারপরে 3 দিন একদম জল ভাত খেলাম, তাতে কোনো লাভ হয় না। প্রতিদিন ব্যালেন্স ডায়েট খেতে হয়, পরিমিত আহার যাকে বলে, এবং এক্সারসাইজ। ফ্রি হ্যান্ড, সোজা কথায় যেটা বলে, সবাই জিমে যায় না, আজকালকার ছেলেপিলেরা জিমে যায়, কেননা ম্যাক্সিমামই তারা সব আইটির ছেলেপিলে, নিজেদের সময় নেই। আমার পাশে যিনি বসে আছেন সেও খুব ব্যস্ত, সেও যাবে না, তারা সব জিমেই যাবে। কিন্তু আমি প্রত্যেককে বলি, সকলের জিমে যাওয়ার দরকার হয় না। ওই যে কটা হাত পা মাথা আছে, চোখ, সেগুলোকে সমস্তগুলোকেই যদি আমরা প্রতিদিন একটা সময় পরিচালনা করি, আমরা আলটিমেটলি ভালো রেজাল্ট পাবোই পাবো স্বাস্থ্য সম্বন্ধে। তাহলে শুনলেন সবিতাদির কাছ থেকে আমরা এই যে স্বাস্থ্য সচেতন কিভাবে থাকা যায়, সেটা কিন্তু উনি ভালো মতো বুঝিয়ে দিলেন। আশা করি আপনারা সেইভাবে শুনে চলবেন এবং নিজেদের স্বাস্থ্য সচেতন রাখবেন, এই আশা রেখে সবিতাদিকে নমস্কার জানিয়ে আমাদের আজকে কথা কাহিনীর এই পর্বটা এখন শেষ করলাম। পরবর্তী কী আসছে দেখার জন্য নিশ্চয়ই ছটপট করছেন, তাহলে চোখ রাখুন আমাদের এই কথা ও কাহিনীতে। নমস্কার। বসন্ত চলে যায়, রাধাচূড়া ঝরে যায় পলাশের শেষ, শিমুলের ফিকে রং চেনা পরিবেশ, বাতাসের ভেসে আসা বকুলের ঘ্রাণ,
পারুলের রূপ দেখে মনে পড়ে গান, বেলি ফুল ফোটা শেষ কয়দিন আছে, নতুনের ডাক আসে কচি পাতা গাছে। কেন আজ এটা হয় পাল্টায় খেলা, বসন্ত চলে যায় বিদায়ের বেলা। বসন্ত তো বিদায় নিচ্ছে, কিন্তু আরেক বসন্ত চলে এসছে। আরেকজন সায়নী কুণ্ডু। সবিতা দাশগুপ্তর কথা আপনারা শুনেছেন। এবার প্রায় 3.5 বছর শোভারানী নার্সিং কলেজে যে ট্রেনিং নিচ্ছে, সে ভবিষ্যতে কি হতে চায় এবং কেন হতে চায় সেটা তার কাছ থেকে শুনবো, সায়নীর কাছ থেকে। হ্যাঁ, নমস্কার সায়নী। বলছি যে তুমি তো যে কাজটা এখন করছো, সেই কাজটার সম্বন্ধে কিছু বলো। আমি 3.5 বছর ধরে এখন অবধি নার্সিং পড়ছি শোভারানী নার্সিং কলেজ, যেটা সবাই জানেন যে কেপিসির একটা পার্ট, ওটা যাদবপুরে অবস্থিত। তো আমার কোর্সটা হচ্ছে 4 বছরের, এখন আমি 3.5 বছর আর 6 মাস মতো বাকি আছে। আমার ইন্টার্নশিপ শুরু হয়েছে সবে সবে। তো আমি প্রফেশনটা বেছে নেওয়ার একটাই কারণ যে অ্যাজ আ মানুষ হিসাবে আরেকজন মানুষের পাশে যদি না দাঁড়াই তো ভালো মানুষ হয়ে ওঠা যায় না, এটা ছোটোবেলা থেকে সবাই বলে। তো আমি যখন রাস্তাঘাটে বেরাই বা বিভিন্ন হসপিটাল বা অন্য কোথাও যখন যাই, তখন দেখি অনেক অসহায় মানুষ যারা সামান্য টাকার জন্য হয়তো সেইভাবে চিকিৎসা করতে পারে না। তো তারা হয়তো চিকিৎসা করে অনেক তাদের জমানো টাকা থেকে। এবার তারা যখন হসপিটালে যায় তখন তারা ওই আশাটা নিয়েই যায় যে তাদের যে রোগ হয়েছে সেটা তারা নির্মূলভাবে করে তারা যাতে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। তো মানে হসপিটালের মধ্যে তো যারা দেখেন আপনারা, নার্স ডাক্তাররা সবাই থাকে। তো যারা অসুস্থ হয়ে ওখানে ভর্তি হচ্ছে, তো সেখানে তারা প্রথম যাকে পায় সেটা হচ্ছে নার্স। এবং 24 ঘন্টা যে মানুষটা সারাদিন তাদের পিছনে তাদের রোগকে নির্মূল করার জন্য থাকে, তারা হচ্ছে নার্স। ডাক্তার অবশ্যই থাকে, কারণ ডাক্তার চিকিৎসা না করলে, ডাক্তার সেই ওষুধগুলো না বলে দিলে, কিভাবে সেই ওষুধগুলো খাবো বা খাওয়াবো সেইগুলোকে না বলে দিলে একটা নার্সের পক্ষে সত্যিই ঠিক করা সম্ভব নয়। তো যেটা সবার প্রথমে থাকে সেটা অবশ্যই ডাক্তার, কিন্তু তারপরে দিনে সারাটা দিন যে থাকে, যে এই চিকিৎসাকে আরও বেশি করে সুস্থ করে নিয়ে যাওয়ার দিকে যায়, সেটাই হচ্ছে নার্স। তো নার্স হিসাবে আমার এইটুখানি যে আমি অসুস্থ মানুষকে সুস্থ করে তুলবো বিভিন্ন রকম চিকিৎসা করে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে। তুমি বলছো অসুস্থ মানুষকে সুস্থ করে তুলবো। হ্যাঁ। তো মানুষ অসুস্থ হয় কেন? তোমার কি কি কারণে মনে হয় যেগুলো করলে মানুষ, মানে যে সমস্ত নিয়মগুলো, যে সচেতনতা থাকলে মানুষ অসুস্থ হতো না, সেগুলো তুমি যে এই 3.5 বছর ধরে কাজ করছো, এই বহু মানুষকে তুমি দেখেছো, তোমার কি মনে হয় সেই মানুষগুলো অসুস্থ হতো না যদি এই নিয়মগুলো মেনে চলতো? আচ্ছা, তো প্রথমে আমরা যেটা বলি, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল মতো জায়গায় থাকি এবং সেখানে যেহেতু প্রচুর পপুলেশন, তো সবার পক্ষে চাকরি করা সম্ভব হয় না। তো তারা অনেকেই বিভিন্ন রকম পেশায়, অনেক কঠিন পেশার মধ্য দিয়ে যায়। তার ফলে কী হয়, আমরা যেটা সব থেকে দেখি যে আমরা কাজ করতে গিয়ে আমাদের নিজেদের শরীরকে সবার পিছনে ফেলে দিই, নিজেকে টাইম দিই না বা নিজের শরীরের প্রতি খেয়ালই রাখি না। কারণ আমরা ভাবি যে শরীরটা যদি আমাদের ঠিক না থাকে তাহলে আমরা কাজ করব কীভাবে, এটা আমরা কখনোই ভাবি না। তো তার ফলে কী হয়, শরীরে ধীরে ধীরে মানে সঠিকভাবে খাবার না খাওয়া বা ওষুধ ঠিকঠাকভাবে না খাওয়ার জন্য শরীরটা ধীরে ধীরে খারাপ হতে থাকে। এবং সেগুলোকে যেহেতু আমরা কোনো প্রায়োরিটিতেই ফেলি না, ভাবি যে হয়ে যাবে, দিনের পর দিন সেই রোগগুলোকে জমাতে জমাতে একটা সময় অনেক বিশাল বড় রোগ দেখা যায়। এবং অনেকে আছে, আমি আমার এই 3.5 বছর অনেক মানুষকে দেখেছি যারা হয়তো ঠিকঠাকভাবে ডাক্তার দেখায় না, ঠিকঠাকভাবে সেই ওষুধগুলো খায় না, বা তারা মনে করে যে ডাক্তার দেখালে বা ওষুধগুলো খেলে হয়তো তাদের ওই কাজটা বন্ধ হয়ে যাবে। তো এই অনেক ভয়, অনেক রকম অসচেতনতা, যেগুলো আমাদের একটু সাবধানতাভাবে বা একটু পরিকল্পনাভাবে করলেই আমরা হয়তো পারবো সেগুলোকে ওভারকাম করতে। তো অনেক সময় হয় যে আমরা নিজেদের কাজকে অনেক প্রায়োরিটি দিয়ে ফেলি আমাদের শরীরের থেকে। তার ফলে কি আমাদের যে রোজকার দিনের যে রুটিনটা, আমরা সকালে ওঠা, হাঁটা, যোগব্যায়াম করা, বিভিন্ন রকম গান শোনা, সবার সাথে কথা বলা, এগুলো আমরা খুব কমিয়ে দিই। এটা হচ্ছে মেন একটা রোগের কারণ। সেটা হতে পারে মনের দিক থেকে, সেটা হতে পারে শারীরিক দিক থেকে। বাট আমরা যেটা দেখি, শারীরিক দিক থেকে আমরা অনেকটা ওভারকাম করে ফেলি, হসপিটালে যাই, ডাক্তার দেখাই। এবার প্রশ্ন আছে, মানুষের তো তুমি স্বাস্থ্য ভালো করে দিচ্ছ, তোমরা স্বাস্থ্য সচেতন করছো, কিন্তু শুধু মানুষ নিয়ে তো পরিবেশ নয়,
মানুষের সঙ্গে সঙ্গে আমাদের পরিবেশে বহু জিনিস আছে, গাছপালা, পশু পাখি, এদের সম্বন্ধে তোমরা কোনো কিছু তোমাদের ট্রেনিং হয় এই স্বাস্থ্য পরিষেবা? হ্যাঁ, আমরা তো মানুষ শুধু শুধু একা একা বাঁচতে পারি না, তো আমরা সব কিছু নিয়ে বাঁচি। এবার একটা মানুষের এরকম হবি থাকে যারা গাছ লাগাতে খুব ভালোবাসে, কিন্তু তাদের কাজ এমন যে তারা হয়তো সময় পায় না। কিন্তু আমাদের দেখতে হবে, আমাদের সব কিছুকে একসাথে করতে হবে। আমরা যেরকম কাজও করছি, আমরা এসে তারপরে গাছ লাগাচ্ছি, আমাদের পরিবেশের সাথে সময় দিচ্ছি, তাতে কী হবে, আমাদের মনও ভালো থাকবে, তাতে আমাদের শরীর আলো ভালো থাকবে। পশু পাখি কিভাবে সাহায্য করে হ্যাঁ, মানুষকে? পশু পাখি এবার অনেক জায়গায় দেখেন যে আমরা রোজ খাবার দিই, তো তার ফলে কি হয়, তারাও একটা আশায় থাকে যে ওই মানুষটা আসবে কাছ থেকে, এসে আমাদের খাবার দেবে। তো এর ফলে কি, এবং আমরা যখন দেখি যে কোনো পশু বা পাখি অসুস্থ হয়ে আছে, তাদের আমরা ট্রিটমেন্ট করি, তার জন্য বিভিন্ন রকম ডক্টর আছে, নার্স আছে, বিভিন্ন রকম ওষুধ আছে, যার মাধ্যমে আমরা চেষ্টা করি যে তাদেরও সাথে সাথে শরীর সুস্থ করান। কারণ সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, সবাইকে নিয়ে আমাদের পরিবেশ, আশেপাশে আমরা যা দেখি সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। তো সবাইকে যদি আমরা ভালো রাখতে পারি, আমরা প্রাথমিক দিক থেকে খুব ভালো থাকবো। বাহ বাহ, তাহলে শাওনির কাছে আমরা শুনলাম যে কিভাবে স্বাস্থ্য সচেতন থাকতে হবে। আর তুমি একটা প্রশ্ন তোমাকে বলবো, শেষ প্রশ্ন, তুমি ছোটদের কি বলবে? তুমিও তো ছোট, তাই ছোটদের কিভাবে বলবে যে তোমরা এইভাবে স্বাস্থ্য সচেতনতার দিকে নজর দাও, তাহলে তোমরা শরীর ঠিক থাকবে, কি বলবে তাদেরকে? আচ্ছা, তো ছোটদের জন্য, ছোটরা তো মানে কিছু একটা দেখেই শেখে। তো আমাদের বড়দের যারা আছে, বাড়ির বড় যারা, তাদেরকে অবশ্যই এটা জানতে হবে, একটা ছোটকে কখনো বকে মেরে ধমকিয়ে সে শিখতে পারে না। সে আশেপাশে যা দেখছে, আশেপাশে যা শুনছে, সেগুলো থেকে সে ধীরে ধীরে সেগুলো থেকে হ্যাবিচুয়েট হয়। তো আমাদের বড়দের অবশ্যই দরকার যে এমন কিছু কাজ করা যেগুলোতে বাচ্চারা প্রচণ্ড ইন্সপায়ার হয়, বাচ্চারা দেখে যাতে শিখতে পারে। আমরা যদি রোজ খাওয়ার আগে হাত ধুয়ে বসি খেতে, তো বাচ্চারা ওটা দেখে শিখবে যে কোনো কিছু খাওয়ার হলো, তার আগে আমরা হাত ধুলাম ভালো করে, তারপরে আমরা খেলাম। এবং শুতে যাওয়ার আগে এই যে দাঁত মাজার যে অভ্যাসটা, এটা কিন্তু বাচ্চাদের একদম ছোটোবেলা থেকে যদি বাবা মারা বা বাড়ির অন্য কোনো বড়রা যদি সেটা করে, তো বাচ্চাদের মাথায় এটাই ঘুরবে যে খাওয়ার পরে দাঁত মেজে তারপরে শুতে হবে। তো এই ধীরে ধীরে ছোটো ছোটো জিনিসগুলো যখন পরিবারের থেকে শিখবে, এটাই আস্তে আস্তে যখন বড় হবে তখন একটা অভ্যাসে পরিণত হবে, এবং সেখান থেকে আমরা প্রাথমিকভাবে আমাদের যে রোগগুলো হয় সেগুলোকে অনেকটা প্রতিরোধ করতে তার মানে বোঝা গেল তোমার সঙ্গে কথা বলে যে হ্যাবিট হচ্ছে একটা সাংঘাতিক গুণ। আমরা যদি হ্যাবিটটা ছোটোবেলা থেকে বাবা মারা তাদের ছোটদের ধরিয়ে দিই, তাহলে পরবর্তীকালে তারা কিন্তু অনেক সুস্থ থাকবে, তাই তো? এটা তোমার মত তো? তাহলে শুনতে পারলেন, তাহলে সে যে কাজটা শিখছে 3.5 বছর ধরে নার্সিং ট্রেনিং নিচ্ছে, সে অনেক কিছু এর মধ্যে শিখে ফেলেছে। আপনারা আশীর্বাদ করুন সেই যেন এরভাবে শিখতে থাকে এবং শিখে সমাজের একটা বিরাট বিরাট কাজ করে, এই আশা রেখে আজকের কথা কাহিনীর এই বিশ্ব স্বাস্থ্য দিবসে আপনাদের জন্য কিছু যদি আমরা কিছু করতে পারি, কিছু সচেতন আপনাদের করতে পারি, তাহলে আমাদের কাছে এটা বিরাট পাওয়া হবে এবং সায়নীর কাছেও সেটা বিরাট পাওয়া হবে। এই আশা রেখে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের কথা কাহিনী শেষ করলাম। ভালো থাকবেন।